আমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। 10 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। পাহাড় সম সিলেবাস বাকি, অনেক পড়া জমে আছে, পড়তে ভালো লাগে। এরকম অনেক স্টুডেন্ট দেখছি আমি যে অনেক কিছু জানে, ধরো অনেক কিছু পারেও, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন যে হাউ টু স্টার্ট দ্য প্রিপারেশন। হ্যাঁ, এখনো যদি তোমার একদম জিরো প্রিপারেশন থাকে, তুমি ধরো কিচ্ছু পারো না, টেস্টে একদম ফেল করার মতো অবস্থা তোমার হয়েছে, ওই অবস্থা থেকে A+ পাওয়া পর্যন্ত যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা কিভাবে তুমি আগাবা। ভাই হচ্ছে অনেক গোছানো একটা মাস্টার প্ল্যান তোমাদের জন্য রেডি করছি। তো তোমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা হচ্ছে SSC পরীক্ষা। যে কোনো পাবলিক এক্সামে ভালো করা বা প্রিপারেশন নেওয়ার প্রথম যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বায়োলজির স্মার্ট বোর্ডে নেওয়া প্রথম ক্লাসে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমার প্রিয় ব্যাচ SSC 2025 ব্যাচের জন্য। তোমাদের যাদের হচ্ছে অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং SSC পরীক্ষার রুটিনও কিন্তু তোমাদের জন্য পাবলিশ হয়ে গেছে। সো এখন নেক্সট 3 মাসে কিভাবে পড়লে আলটিমেটলি তুমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে A+ নিশ্চিত করতে পারবা, সেই ব্যাপারে একটা গোছানো গাইডলাইন এবং রুটম্যাপ নিয়ে ভাইয়া তোমাদের সামনে হাজির হয়েছি। সো আজকের ভিডিওটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে পারো, তাহলে ডেফিনেটলি আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আজকের ভিডিওতে যে মাস্টার প্ল্যানটা আমি আলোচনা করব, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী পড়লে হচ্ছে তুমি নেক্সট 3 মাসই হচ্ছে SSC পরীক্ষাতে A+ অবশ্যই নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম যেটা কথা সেটা হচ্ছে আমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। আজকে যখন হচ্ছে এই ভিডিওটা পাবলিশ হচ্ছে তখন থেকে তো আমাদের হচ্ছে নতুন বছর এসে গেছে। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস জাস্ট আমাদের হাতে সময় আছে SSC পরীক্ষার আগে। এপ্রিলের 10 তারিখ থেকে কিন্তু আমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি হচ্ছে একটু রুটিনটা চেক করি, 10 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যেহেতু 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এপ্রিল মাসের শুরুর দিকে যে 10 দিন, ওই 10 দিন আমি আশা করবো তোমরা হচ্ছে প্রথম দিকের যে পরীক্ষাগুলো আছে সেগুলোরই প্রিপারেশন নিবা। সো যত প্রিপারেশন বা যত রিভিশনের যত কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, সো ওই কাজটা কিভাবে করবা সেটাই হচ্ছে তোমাদেরকে আমি এখন দেখাবো। সো প্রথম যেটা কথা, তোমাদের মনে এখন অনেকের যে প্রশ্নটা জাগতেছে যে ভাইয়া 3 মাস আছে মাত্র সময়, এই 3 মাসে কি আসলেই হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে A+ নিশ্চিত করা সম্ভব? আনসার হচ্ছে অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব আমরা একটু দেখে নিই। আমরা আজকে যত কথা বলবো সবগুলো কিন্তু কাজের কথা। ঠিক আছে, দেখো আমি হচ্ছে স্লাইড মোটামুটি রেডি করে রাখছি। ভাইয়া হচ্ছে অনেক গোছানো একটা মাস্টার প্ল্যান তোমাদের জন্য রেডি করছি, সেগুলোর কথা একটু পরে আসতেছি। আগে একটু বোঝার চেষ্টা করি কেন এখনো হচ্ছে গোল্ডেন A+ পাওয়া পসিবল। তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে SSC এক্সাম জিনিসটা আসলে কি। SSC এক্সাম কিন্তু কোনো ধরনের হচ্ছে অ্যাডমিশন টেস্ট না। অ্যাডমিশন টেস্ট আর মেরিট টেস্টের মাঝে পার্থক্য কি? অ্যাডমিশন টেস্টে কিন্তু হচ্ছে সিটের সংখ্যা হচ্ছে একদম ফিক্স থাকে। ঠিক আছে, ধরো 200 সিট আছে, এখন 200 সিট থাকলে যত মানুষ পরীক্ষা দেবে তার থেকে মাত্র 200 জন, একদম টপ 200 জন যারা আছে তারাই শুধুমাত্র চান্স পাবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। SSC এক্সাম কিন্তু কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট না, এই জিনিসটা হচ্ছে জাস্ট একটা মেরিট টেস্ট। এবং যেহেতু হচ্ছে এর একটা মেরিট টেস্ট, সুতরাং যারা হচ্ছে প্রশ্ন সেট করেন তারাও কিন্তু হচ্ছে একদম রুট লেভেলে, গ্রামের যারা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে আছে সেরকম একটা ছাত্রের কথাও কিন্তু তারা চিন্তা করেন যে ওই ছাত্রটা যাতে আনসার করতে পারে। তার জন্য প্রশ্নের হার্ডনেসের বা ডিফিকাল্টি লেভেলও কিন্তু অনেক লো হয়। ঠিক আছে, প্রশ্নগুলো হচ্ছে অনেকটা স্ট্যান্ডার্ড হয়, একদম সহজ না তবে একদম কঠিনও না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হবে। ঠিক আছে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট হচ্ছে ভাইয়া যে স্ট্র্যাটেজিটা বলবো সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো। এখন থেকেও যদি শুরু করো তাহলে কিন্তু হচ্ছে A+ পাওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে। ঠিক আছে, সো আমরা ফার্স্টে জেনে গেলাম যে এখনও আমরা যদি স্টার্ট করি তাহলে কিন্তু পসিবল। ফার্স্টে আগে বুঝতে হবে যে এই জিনিসটা পসিবল, তারপরে আমি ট্রাই করবো। ঠিক আছে, এরপর আমাদের যে জিনিসটা জানতে হবে যে হাউ টু স্টার্ট দ্য প্রিপারেশন। হ্যাঁ, এখনও যদি তোমার একদম জিরো প্রিপারেশন থাকে, তুমি ধরো কিচ্ছু পারো না, টেস্টে একদম ফেল করার মতো অবস্থা তোমার হয়েছে, কোনো রকমে তোমাকে হচ্ছে পাস দিছে, ওই অবস্থা থেকে A+ পাওয়া পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিভাবে তুমি আগাবা। তোমাকে যে জিনিসটা বুঝতে হবে আবারও যে SSC এক্সাম জিনিসটা আসলে কি। SSC এক্সাম জিনিসটা কিন্তু একটা হচ্ছে পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষা জিনিসটা কি? পাবলিক পরীক্ষা হচ্ছে যেখানে একটা ফিক্সড সিলেবাস থাকবে, একটা মূল্যায়ন পদ্ধতি থাকবে এবং অনেক অনেক মানুষ হচ্ছে পরীক্ষা দিবে। এরকম যে কোনো পরীক্ষাকে বলা হয় হচ্ছে পাবলিক পরীক্ষা। সো তোমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা হচ্ছে SSC পরীক্ষা। এরপর HSC আসবে, অ্যাডমিশন আসবে, BCSC যদি কেউ ট্রাই করো বা চাকরি পরীক্ষা যদি কেউ ট্রাই করো, সো ওগুলোও কিন্তু পাবলিক এক্সাম। আর মনে রাখবা যে কোনো পাবলিক এক্সাম, এখন থেকে একটা জিনিস ভালো করে হচ্ছে মনে রাখো, যে কোনো পাবলিক এক্সামে ভালো করা বা প্রিপারেশন নেওয়ার প্রথম যে স্টেপ, ফার্স্ট যে স্টেপ, সেই স্টেপটা কি? সেই স্টেপটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। আচ্ছা, এই জিনিসটা কেন করতে হবে ভাইয়া? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস এই জিনিসটা করতে হবে এর কারণ হচ্ছে যারা প্রশ্ন সেট করেন তারা সাধারণত আগের বছর কিরকম ধরনের প্রশ্ন দিছিলেন ওইটার বেসিসেই হচ্ছে পরের বছর হচ্ছে বা বর্তমান বছরে কিন্তু তারা প্রশ্নটা সেট করে থাকেন। ঠিক আছে, আর SSC পরীক্ষার ক্ষেত্রে যেহেতু হচ্ছে যিনি প্রশ্ন সেট করেন তাকে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলের কথা চিন্তা করতে হয় যাতে ও হচ্ছে আনসার করতে পারে। তার জন্য দেখা যায় যে SSC পরীক্ষার ক্ষেত্রে
অলমোস্ট 80-90% কোশ্চেনের প্যাটার্ন আগের বছরগুলো অনুযায়ী কিন্তু হয়ে থাকে। মনে রাখবা এসএসসি পরীক্ষার মতো যতগুলো পরীক্ষা আছে কোনোটাতে কিন্তু দেখা হয় না যে তুমি কতটা জানো, এই জিনিসটা কিন্তু কখনোই হচ্ছে দেখা হয় না। কি দেখা হয় তাহলে? দেখা হয় যেটা তুমি কতটা পারো, ঠিক আছে, তুমি কতটা পারো, পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি কতটা পারো, সেই জিনিসটা কিন্তু দেখা হয়। সো এই জিনিসটা কিন্তু মেইন, আমাকে বুঝতে হবে যে পরীক্ষাতে যা আসবে, পরীক্ষাতে XYZ যা আসবে সেগুলো আমি ঠিক মতো পারতেছি কিনা, এটাই হচ্ছে সব কিছু, এটাই হচ্ছে মেইন, ঠিক আছে। আমার কখনো হচ্ছে এই জিনিসটা দেখা হবে না পরীক্ষাতে যে আমার সবটা সিলেবাস শেষ ছিল কিনা, আমি 2 বছর 9 10 2 বছরই হচ্ছে পড়াশোনা করছি কিনা, বা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আমার অনেক দখল আছে কিনা, আমি আইনস্টাইন বা নিউটন কিনা, এগুলো কিছু দেখা হবে না। জাস্ট হচ্ছে পরীক্ষাতে যা আসবে সেগুলোতে আমার প্রিপারেশন কীরকম, সেগুলো আমি ঠিকমতো হচ্ছে ডেলিভার করতে পারতেছি কিনা, সেটাই কিন্তু দেখা হবে। আর পরীক্ষাতে কোনগুলো আসে, যেগুলো হচ্ছে আগের বছর আসছিল ওই প্যাটার্নে কিন্তু প্রশ্ন আসে। তো এই জন্য যে কাজটা করতে হবে যে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে বারবার কিন্তু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আর পাশাপাশি আরেকটা কথা, সেটা হচ্ছে টাইমলাইনটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। তোমাদের কিন্তু এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে জানুয়ারির তুমি হচ্ছে 31 দিন পাইতেছো, জানুয়ারি পাইতেছো হচ্ছে 31 দিন, এরপর চলে আসবে ভালোবাসার মাস ফেব্রুয়ারি। সো ফেব্রুয়ারিতে তুমি পাইতেছো হচ্ছে মোটামুটিভাবে 28 দিনের মতো, এবং মার্চে পাইতেছো তুমি হচ্ছে 31 দিন। এখন এখানে কথা হচ্ছে মার্চে কিন্তু আমাদের রমাদান, ঠিক আছে। সো রোজা রাখলে কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে আমরা, যেহেতু এটা একটা শারীরিক এবং মানসিক ইবাদত, সুতরাং হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ইফিসিয়েন্সিটা কিছুটা হলেও হচ্ছে কমে যায়, ঠিক আছে, কিছুটা হলেও কিন্তু কমে যায়। সুতরাং এই জিনিসটা, এই ফুল মার্চ মাসটাকে আমি বলবো জাস্ট হচ্ছে রিভিশনের জন্য রেখে দাও। রিভিশন এখানে হচ্ছে আমি জাস্ট কি করব, শুধুমাত্র আমি যা পড়বো এই 2 মাসে সেগুলো জাস্ট হচ্ছে রিভিশন দিব। আমার যত পড়া আছে, যত প্রিপারেশন আছে, 90% বা 90 থেকে 95% প্রিপারেশনই আমি হচ্ছে কোথায় নিয়ে নিব, 95% প্রিপারেশনই আমি নিয়ে নিব হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝে, ঠিক আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাঝে হচ্ছে আমার যত প্রিপারেশন আছে সব কিছু আমি নিয়ে নিব। মার্চে আমাদের কাজ হচ্ছে জাস্ট রিভিশন দেওয়া, এবং পাশাপাশি যেই টপিকগুলো থেকে বারবার হচ্ছে প্রশ্ন আসছে সেগুলাই বারবার হচ্ছে প্র্যাকটিস করা। সো প্র্যাকটিস এবং রিভিশনের মাস হচ্ছে মার্চ মাস, ঠিক আছে। সো যত নতুন পড়াশোনা বা যত কিছু হচ্ছে গ্যাপ ফিল আপের সময়, সেই জিনিসটা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি। সো এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো হচ্ছে আমরা মাস্টার প্ল্যানটা আলোচনা করব যে কিভাবে হচ্ছে আমরা এখন এই নেক্সট 3 মাসে হচ্ছে পড়াশোনা গুছাবো। তার আগে আমি তোমাদেরকে কিছু পূর্ব শর্ত বা প্রি রিকুইজিট সম্পর্কে হচ্ছে জানাতে চাই, যেগুলো হচ্ছে অবশ্যই লাগবে। এই জিনিসটা যদি তুমি মেনটেন না করো, মাস্টার প্ল্যান আলটিমেটলি তুমি হচ্ছে কোনো কাজে লাগাতে পারবে না, ঠিক আছে। নেক্সট 1.5 থেকে 2 মাসে প্রথম যেটা কথা, সেটা হচ্ছে নেভার কম্পেয়ার ইউর সেলফ উইথ এনিওয়ান এলস, ঠিক আছে। অর্থাৎ অন্য কারোর সাথে তোমার এখনের প্রিপারেশন কিন্তু কম্পেয়ার করা যাবে না। কেন কম্পেয়ার করা যাবে না? কারণটা আমি আগেই বলছি যে এই এসএসসি পরীক্ষাটা কোনো অ্যাডমিশন টেস্ট না, এই জিনিসটা হচ্ছে জাস্ট মেরিট টেস্ট। অ্যাডমিশন টেস্ট হইলে হচ্ছে তখন সিট নিয়ে কারাকারি হইতো, বাট যেহেতু হচ্ছে এই জিনিসটা হচ্ছে এসএসসি পরীক্ষা, সুতরাং তোমার হচ্ছে অন্য কারোর সাথে কম্পেয়ার করে কোনো লাভ নাই। তার লাইফ, তার রেজাল্ট, তার সব কিছু, আমার লাইফ, আমার রেজাল্ট, আমার সব কিছু, এই জিনিসটা মনে রাখতে হবে। নিজের সাথে হচ্ছে কম্পিট করতে হবে এবং ফোকাস অন সেলফ স্টাডি, নিজের পড়াশোনা আসো। তুমি যত ইউটিউব চ্যানেল দেখো, যত মোটিভেশন দেখো, যত হচ্ছে কোর্স কিনো, যা কিছু করো না কেন, কোনোটাই হচ্ছে আলটিমেটলি কিন্তু কোনো পার্থক্য করবে না যদি না তুমি হচ্ছে নিজে মেইন বইটার সাথে সময় দাও, ঠিক আছে। নিজের পড়াটা হচ্ছে আসল। এবং পাশাপাশি আইসোলেট ইউরসেলফ নাও টু নট গেট আইসোলেটেড লেটার। এই কথাটা মানে হচ্ছে এখনই বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে সোশ্যাল মিডিয়া যত কিছু আছে, যত ডিস্ট্রাকশন আছে, সব কিছু থেকে নিজেকে হচ্ছে আইসোলেটেড করে একদম পুরোপুরি হচ্ছে মনোযোগটা দাও পড়াশোনার মাঝে। কারণ এখন যদি তুমি এই জিনিসটা না করে ওই ফ্রেন্ড সার্কেল বা সব কিছু হচ্ছে মেনটেন করতে যাও, আলটিমেটলি যখন হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিবে না, তখন দেখবা যে হচ্ছে তোমার যে বন্ধুরা এ প্লাস পাইছে বা গোল্ডেন পাইছে, তারা দেখবা যে হচ্ছে ভালো ভালো কলেজে চলে গেছে এবং তাদের মাঝে একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তুমি তখন হচ্ছে একদম আইসোলেটেড হয়ে যাবা বা একাকিত্ব ফিল করবা, ঠিক আছে, যে আমি তো পিছিয়ে গেলাম। ভালো কলেজ মানেই হচ্ছে সেখানে ভালো টিচার থাকবে, ভালো টিচার থাকলে ভালো গাইডেন্স পাবে তারা, এবং ফলে তাদের কিন্তু এইচএসসি ও অ্যাডমিশনে ভালো করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সুতরাং ভালো কলেজে চান্স পাইতে গেলেও কিন্তু তোমার এখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা অবশ্যই ভালো করতে হবে, অ্যাটলিস্ট এ প্লাস, এবং ভালো হইলে হচ্ছে গোল্ডেন কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে। সো আইসোলেট ইউরসেলফ নাও, এখন হচ্ছে পড়াশোনার সময়। এখন তোমার কিন্তু ফাঁকিবাজি করা বা দুষ্টামি করা বা মজা করা বা জ্ঞানের জন্য পড়া, ঠিক আছে, জানার জন্য পড়া, ওই সময় নাই। আমি নিজে যখন হচ্ছে বায়োলজি পড়াইছি, আমি সবসময় চেষ্টা করছি তোমাদেরকে কিন্তু জানার জন্য বা নলেজের মজাটা দেওয়ার জন্য হচ্ছে পড়ানোর, ঠিক আছে। অ্যানিমেশন এড করছি, চিত্র এঁকে পড়াইছি, বহুত কিছু করছি।
সব কিছু কেন করছি? যাতে তোমরা পড়ার মাঝে একটা আনন্দ খুঁজে পাও। বাট এখন হচ্ছে জানার জন্য পড়ার সময় না। আসলে বাংলাদেশের সিস্টেমটা এরকম বা পুরো বিশ্বের সিস্টেমটা এরকম যে শিক্ষার মাঝে তুমি যদি হচ্ছে আলটিমেটলি পরীক্ষায় না ভালো করতে পারো, তাহলে হচ্ছে তোমার যত কিছুই তুমি জানো না কেন কোনো লাভ নাই, ঠিক আছে? সো এখন কিন্তু হচ্ছে ওই পরীক্ষাতে পারার সময়, ঠিক আছে? পরীক্ষাতে কি আসবে এবং সেই জিনিসটা আমি ভালোভাবে পারবো কিনা ওইটার জন্য হচ্ছে প্রিপারেশন নেওয়ার সময়, ঠিক আছে? সো আইসোলেট ইউর সেলফ নাও। এখনই কিন্তু নিজেকে আইসোলেট করতে হবে এবং ফোকাস অন শিফটিং দ্য মোমেন্টাম, ঠিক আছে? তোমার এত যে ডিপ্রেশন, ঠিক আছে, আমি কিন্তু ফার্স্ট স্লাইডে দেখাইছিলাম যে তোমার এত যে ডিপ্রেশন, এই যে দেখো যে পাহাড় সম সিলেবাস বাকি, অনেক পড়া জমে আছে, পড়তে ভালো লাগে না, বা হচ্ছে বাবা মা কথা শোনায়, বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল দেখলে মনে হয় যে তারা তো A+ পাবেই, আমি তো খুব পিছিয়ে গেছি। সো এই যে ডিপ্রেশনের ওয়ার্ল্ড, এখান থেকে ভালো একটা কামব্যাক দেওয়ার কিন্তু একমাত্র ওয়ে হচ্ছে নেক্সট 1.5 থেকে 2 মাসে একটা ভালো প্রিপারেশন, একটা সলিড প্রিপারেশন। মনে রাখবা যে যখনই হচ্ছে তোমার প্রিপারেশন ভালো থাকে তখন অটোমেটিক্যালি হচ্ছে কনফিডেন্স কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? সো প্রিপারেশনটাকে হচ্ছে সলিড করতে হবে। সো নেক্সট কয়েকদিন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোমেন্টামটাকে শিফট করতে হবে। মোমেন্টাম শিফট জিনিসটা কি? দেখো নিউটনের কিন্তু প্রথম সূত্রে নিউটন কি বলছিল যে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, ঠিক আছে? জড়তার সূত্র যেটা ছিল সেটাতে কি বলছিল যে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু কিন্তু গতিশীল থাকতে চায়, ঠিক আছে? স্থিতি জড়তা, গতি জড়তা, এগুলো কিন্তু তোমরা পড়ছো অলরেডি। সো একটা স্থির বস্তু যখন হচ্ছে স্থির থাকে তখন তাকে কিন্তু হচ্ছে গতিশীল করতে গেলে একটা কিন্তু ফোর্স দিতে হয়, ঠিক আছে? একটা কিন্তু বল দিতে হয়, ধাক্কা দিতে হয়। ধাক্কাটা দিয়ে যেই মাত্র সে চলা শুরু করে তখন কিন্তু তাকে চালানো কিন্তু সহজ হয়। ঠিক তেমনই তুমি যদি এখন, যাদের প্রিপারেশন খুবই খারাপ, তোমার শুরুর দিকে প্রথম 1-2টা চ্যাপ্টার পড়তে গেলে অনেক কষ্ট হবে। 1-2টা চ্যাপ্টার যখন কভার করতে যাবা দেখবা যে তোমার কিচ্ছু তুমি ভালো লাগছে না বা কিচ্ছু পারতেছো না। বাট যেই মাত্র তুমি আস্তে আস্তে হচ্ছে 1-2টা চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট করবা বা সেই চ্যাপ্টার থেকে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো পারা শুরু করবা, তখন দেখবা যে মনের মাঝে অটোমেটিক্যালি একটা হচ্ছে কনফিডেন্স গ্রো করবে যে আগের থেকে কিছুটা হইলেও তো আমি একটু ভালো পারি, সুতরাং আমি আরও চেষ্টা করি। ফলে বাকি পথটা কিন্তু চলাটা অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো এখন নেক্সট কয়েকদিনে তোমাদের ফুললি ফোকাস দিতে হবে শিফটিং দ্য মোমেন্টামটা চেঞ্জ করা, ঠিক আছে? এবং পাশাপাশি যেই জিনিসটা অবশ্যই হচ্ছে গুরুত্ব সহকারে শিখতে হবে সেটা হচ্ছে হাউ টু ডেলিভার ইন দ্য এক্সাম হল। অর্থাৎ পরীক্ষার প্রশ্নটা পাওয়া মাত্র তুমি কিভাবে হচ্ছে লেখা শুরু করবা বা সৃজনশীলটা কিভাবে লিখবা, চিত্র কিভাবে আঁকবা, সেই জিনিসগুলো হচ্ছে শিখতে হবে এখন থেকে, ঠিক আছে? পরীক্ষার হলে সৃজনশীল আসলো যে এক্স নামক একটা অঙ্গ আছে যেটা হচ্ছে শক্তি উৎপন্ন করে, কোষের ভিতরে কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে। এক্স অঙ্গাণুটার গঠন ব্যাখ্যা করো। গ নাম্বার কি আসলো? এক্স অঙ্গাণুটার গঠন ব্যাখ্যা করো। সো এই প্রশ্নটা দেখা মাত্র তুমি কিভাবে হচ্ছে সুন্দর করে স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রশ্নের উত্তরটা সাজিয়ে লিখবা, সেই জিনিসটা, সেই তোমার স্ট্র্যাটেজিটা অবশ্যই শিখতে হবে, ঠিক আছে? সো তোমরা যদি চাও যে ভাইয়া হচ্ছে সৃজনশীল কিভাবে তোমরা লিখবে বা হচ্ছে এমসিকিউতে কিভাবে ভালো করবে, চিত্র কিভাবে আঁকবে, সেগুলো নিয়ে স্পেসিফিক ডেডিকেটেড হচ্ছে ভিডিও বানাই, তাহলে অবশ্যই হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট করো যে ভাইয়া এমসিকিউর উপর ভিডিও চাই বা হচ্ছে সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটার উপর ভিডিও চাই, ভাইয়া হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, কথা নাম্বারে আমরা চলে যাই হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানে, আলটিমেট মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যান ফলো করলে হচ্ছে আশা করি হচ্ছে তুমি ডেফিনেটলি এখন থেকে নেক্সট 1.5-2 মাসে হচ্ছে যে কোনো সাবজেক্টে হচ্ছে ঘুরে দাঁড়াতে পারবা, ঠিক আছে? A+ পাওয়ার মতো হচ্ছে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। 1 নাম্বার স্টেপ, স্টার্ট উইথ টেস্ট পেপার। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে, ধরো বায়োলজি তুমি ভালো করতে চাও, বায়োলজিতে A+ নিশ্চিত করতে চাও, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই স্ট্র্যাটেজি সেম, জাস্ট হচ্ছে আমি বায়োলজি দিয়ে উদাহরণটা দিচ্ছি, ঠিক আছে? প্রথম যে কাজ সেটা হচ্ছে বায়োলজির টেস্ট পেপার কালেক্ট করা। বাজার থেকে সুন্দর একটা বায়োলজির টেস্ট পেপার নিয়ে আসবে, সেটা হইতে পারে পাঞ্জেরি বা লেকচার, যে কোনো একটা পাবলিকেশনের কিনলেই হলেও কোনো সমস্যা নেই। টেস্ট পেপারটা কেনার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, আগের বছরের বোর্ড কোশ্চেনগুলো একটু খেটে দেখবা যে কোন কোন চ্যাপ্টার থেকে হচ্ছে প্রশ্ন বেশি আসছে, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি যদি হচ্ছে বায়োলজির যদি দেখো তাহলে কি দেখবা? বায়োলজির দেখবা যে বায়োলজির ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্ন আসছে হচ্ছে জীবকোষ এবং টিস্যু, তারপর হচ্ছে কোষ বিভাজন, জীবনী শক্তি, জীবের পরিবহন, রেচন প্রক্রিয়া, তারপর হচ্ছে জীবের প্রজনন, জীবের বংশগতি এবং বিবর্তন। মোটামুটি এই চ্যাপ্টারগুলো থেকে রেগুলারলি হচ্ছে বোর্ড কোশ্চেনে কিন্তু প্রশ্ন আসছে। সো তুমি ফার্স্টে যে কাজটা করলা, বায়োলজির ক্ষেত্রে ভাই উদাহরণ দিচ্ছি, যে তুমি চ্যাপ্টার সিলেক্ট করলা, যে আমার 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টার পড়ার আমার সময় নাই, এর ভিতরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমার এখন টার্গেট কি হবে? এখন টার্গেট হবে এই জাস্ট এই 7টা চ্যাপ্টারের উপর একদম বস হওয়া। অর্থাৎ এই 7টা চ্যাপ্টারের যতগুলো টপিক ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে আয়ত্ত নেওয়া, সেই টপিকগুলো থেকে কোনো চিত্র থাকলে সেগুলো ভালো করে হচ্ছে শেখা এবং কখর জন্য ভালো করে হচ্ছে প্রিপারেশন না। পরীক্ষার হলে আমি যাবই হচ্ছে সৃজনশীলে এই জীবকোষ, টিস্যু,
কোষ বিভাজন, জীবনী শক্তি, জীবের পরিবহন, রেচন প্রক্রিয়া, জীবের প্রজনন, জীবের বংশগতি বিবর্তন থেকে আনসার করার জন্য সৃজনশীলে, ঠিক আছে। এমসিকিউর জন্য আলাদা স্ট্র্যাটেজি। এমসিকিউর জন্য হচ্ছে আমি বারবার হচ্ছে টেস্ট পেপার সলভ করবো, টেস্ট পেপারে বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করবো, এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন জেলা স্কুল যেগুলো আছে, ঠিক আছে, কুমিল্লা জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল, এরকম যে জেলা স্কুলগুলো আছে, এবং পাশাপাশি হচ্ছে ক্যাডেট কলেজ যেগুলো আছে, সরকারি স্কুল যেগুলো আছে, সেগুলার এই চ্যাপ্টারগুলো থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে এমসিকিউ কি কি আসছে সেই জিনিসটা আমি সলভ করে যাব। তাহলেই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ কি আসে। ওইটা হচ্ছে এমসিকিউর আলোচনা, ঠিক আছে। সিকিউর জন্য আমি ফার্স্টে যে কাজটা করলাম, যে চ্যাপ্টার আগে সিলেক্ট করলাম কোন কোন চ্যাপ্টার থেকে আমার প্রত্যেক বছরই ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো আমার হটেস্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করা শেষ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখো যে আমাদের এখন টেস্ট পেপার সলভ করা কিন্তু কোনো দরকার নেই, আমরা জাস্ট আইডিয়া নিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ হটেস্ট চ্যাপ্টার বা হটেস্ট টপিক আমরা সিলেক্ট করে ফেললাম। এবং মনে রাখবো আমি আগে যে কথাটা বলছি যে এসএসসি পরীক্ষাতে 20% সিলেবাস থেকে 80% কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। অর্থাৎ যেই 7টা চ্যাপ্টারের কথা বললাম বায়োলজিতে, ওগুলো থেকে দেখবো হচ্ছে 80% প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবা, এবং 80% প্রশ্ন এনাফ আমার বায়োলজিতে এ প্লাস নিশ্চিত করার জন্য। সো আমার তো জাস্ট হচ্ছে টার্গেট এ প্লাস, ঠিক আছে। এ প্লাস আমাকে আগে পাইতে হবে। সো এ প্লাস পাওয়ার জন্য অতটুকু পড়াশোনা করলে কিন্তু আমার মোটামুটি এনাফ। ওইটা করার পর আমার যদি এক্সট্রা সময় থাকে আমি বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে তখন অ্যাপ্রোচ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, 3 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে ফাইন্ড আউট যে তুমি এর ভিতরে ওই যে 7টা চ্যাপ্টার বললাম, ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে আমি কি বললাম যে 7টা চ্যাপ্টার যে বললাম, ধরা যাক কথার কথা এই 7টা চ্যাপ্টারের মাঝে আমি ভালো করে পারি হচ্ছে জীবকোষ এবং টিস্যু এবং রেচন প্রক্রিয়া, জাস্ট এই 2টা চ্যাপ্টার পারি। এখন আমাকে যেই কাজটা দেখতে হবে সেটা হচ্ছে এই 2টা চ্যাপ্টার থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো আসতেছে সেই প্রশ্নগুলো আমি লিখতে পারবো। তো কথার কথা যে রেচন প্রক্রিয়া তুমি মোটামুটি পারো, বাট এখান থেকে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো তুমি পারতেছো না, তাহলে তুমি কি দেখবা যে রেচন প্রক্রিয়া থেকে কিরকম টাইপের প্রশ্ন আসতেছে। ধরো রেচন প্রক্রিয়াতে আসতেছে যে বৃক্কের গঠন বর্ণনা, তো এখন তোমার কাজ হবে বৃক্কের গঠনটা ওই প্রশ্ন লেখার মতো করে হচ্ছে রিভিশন দেওয়া, ঠিক আছে, প্রশ্ন লেখার মতো করে হচ্ছে আরেকবার একটু পড়ে ফেলা। এই কাজটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু তুমি এই 2টা চ্যাপ্টার মোটামুটি ভালো করে পারো, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে প্রথম স্টেপ, যেগুলো আমি অলরেডি পারি সেগুলো থেকে যেরকম ধরনের প্রশ্ন আসে সেই জিনিসটা আমি অ্যাটলিস্ট নিশ্চিত করলাম যে আমি পারবো, ঠিক আছে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই কোষ বিভাজন, জীবনী শক্তি, বা হচ্ছে জীবের পরিবহন, বা হচ্ছে বাকি যে অংশগুলো আছে, জীবের প্রজনন, তারপর হচ্ছে জীবের বংশগতি বিবর্তন, এই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করা, ঠিক আছে। এই চ্যাপ্টারের মাঝে কিন্তু সব ইম্পর্টেন্ট না, বা হচ্ছে জীবনী শক্তির মাঝেও সব ইম্পর্টেন্ট না, বা জীবের প্রজনন থেকেও সব ইম্পর্টেন্ট না। তুমি যদি ভালো করে খেয়াল করো তখন দেখবে যে জীবের প্রজনন যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মাঝেও কিন্তু আমার একদম স্পেসিফিক কিছু অংশ আছে যেখান থেকে হচ্ছে প্রত্যেক বছর প্রশ্ন আসে, ঠিক আছে। আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখাই দিচ্ছি, যদি একটু সময় লাগতেছে ভাইয়া একটু হচ্ছে তোমরা ধৈর্য ধরে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবা যে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে হচ্ছে তোমাকে গুছাইতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জীবের প্রজনন অধ্যায়। এই অধ্যায় থেকে কি আমাদের সব ইম্পর্টেন্ট? আনসার হচ্ছে না, এই অধ্যায় থেকে কিন্তু সব ইম্পর্টেন্ট না। আমরা যদি হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে আমাদের এই প্রজনন অঙ্গ, উদ্ভিদের একটা ফুলের 5টা স্তবকের যে অংশটা আছে, ঠিক আছে, 5টা স্তবকের যে অংশটা আছে এবং এই চিত্রটা যেটা আছে সেটা থেকে কিন্তু হচ্ছে প্রশ্ন আসে। এরপর আর কোনটা ইম্পর্টেন্ট? এরপর হচ্ছে আমরা যদি নিচে চলে যাই তাহলে আমরা দেখব যে এগুলো কোনো কিছু ইম্পর্টেন্ট না, এগুলো থেকে সৃজনশীল আসে না, আসে হচ্ছে এই পুং গেমেটোফাইটের উৎপত্তি, এই যে টপিকটা আছে সেটা থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, এটাও ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি আর একটু নিচে চলে যাই তাহলে আমরা টপিক পেলাম কিন্তু 3টা, ঠিক আছে। একটা নতুন স্পোরোফাইটের গঠন, বা হচ্ছে একটা নিষেক প্রক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর প্রশ্ন যদি একদম সহজ করে সেক্ষেত্রে কি আসে? সেক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের এইডস যে রোগটা আছে সেই রোগটা থেকে প্রশ্ন আসে। সো ফুল চ্যাপ্টারের মাঝে কত টপিক আছে, এই টপিকগুলো সব কি আমার পড়া ইম্পর্টেন্ট না? সব কিন্তু আমার পড়তে হবে না। আমি কিন্তু জাস্ট হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতে পারছি যে ফুল চ্যাপ্টারের মাঝে এসএসসি পরীক্ষার সিকিউতে বা সৃজনশীলে আসার মতো টপিক আছে মাত্র 5টা, 4 থেকে 5টা। তো আমি ফার্স্টে সিলেক্ট করলাম যে জীবের প্রজনন অধ্যায়টা আমাকে পড়তে হবে, এবং এই জীবের প্রজননের মাঝেও যতগুলো টপিক আছে সবগুলো আমার ভালো করে পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে আমি সৃজনশীলের জন্য মনোযোগ দিয়ে পড়বো হচ্ছে এই 5টা টপিক। সো এই কাজটা আমি কিভাবে করলাম? প্রিভিয়াস বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে। সো এই জিনিসটা আমি বায়োলজির ক্ষেত্রে দেখাইলাম, তুমি বাকি যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম কাজটা করবা। তাহলে যে জিনিসটা হবে যে ইম্পর্টেন্ট টপিক কিন্তু তুমি সবগুলো কভার করে ফেললা, ঠিক আছে। সো আমাদের স্টেপ নাম্বার 3 কমপ্লিট। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ নাম্বার 4, অর্থাৎ প্রত্যেক দিন ছোট করে টার্গেট নাও।
অনেকে অনেক বেশি টার্গেট নেয় যে নেক্সট এক সপ্তাহে আমি হচ্ছে 5টা চ্যাপ্টার শেষ করে ফেলবো, হুইচ ইজ ইম্পসিবল। ঠিক আছে, তুমি নিজেও মনে মনে জানো যে আসলে এই জিনিসটা পসিবল না। বরঞ্চ তুমি যে কাজটা করো সেটা হচ্ছে ছোট ছোট টার্গেট নাও। ঠিক আছে, ধরা যাক হচ্ছে আগামীকালকের মাঝে আমি ওই রেচন প্রক্রিয়া যে অধ্যায়টা আছে, যে অধ্যায়টা একদমই ছোট, সেই অধ্যায়টার মাঝে যে 2টা টপিক আছে সেই 2টা টপিক আমি একদম ভালো করে হচ্ছে পড়ে ফেলবো। ঠিক আছে, সৃজনশীল আসলে ওখান থেকে আমাকে কেউ আটকাইতে পারবে না। এরকম ছোট ছোট টার্গেট নাও এবং সেই টার্গেটগুলো হচ্ছে অ্যাচিভ করো। অ্যাচিভ করলে যে জিনিসটা হবে যে তুমি যেই টার্গেট নিতেছো সেটাই অ্যাচিভ করতে পারছো, তোমার মনের মাঝে কিন্তু অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করবে। ঠিক আছে, তখন কিন্তু বাকিগুলো কভার করাটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবং নিজের সাথে নিজে কম্পিটিশন করো। আর আরেকটা কথা, যদিও আমি বায়োলজির টিচার, তারপর আমি বলবো যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট ম্যাথের প্র্যাকটিসটা রাখো। ঠিক আছে, ভাইয়া যখন হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমার কিন্তু ম্যাথে সমস্যা হয়েছিল, যদিও হচ্ছে A+ আসছিল, বাট ম্যাথে কিন্তু হচ্ছে আমি খুব প্যারা খাইছিলাম। ঠিক আছে, কারণ ম্যাথে আমার প্রিপারেশন, আমি রেগুলার ম্যাথ করতাম না, এই জন্য হচ্ছে আমার কিন্তু খুবই হচ্ছে সমস্যা হয়েছিল। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা কিনা তুমি হচ্ছে একদিনে কিন্তু তুমি কভার করতে পারবা না। ঠিক আছে, বায়োলজিও তোমার অনেক ক্ষেত্রে আমি যদি বলে দেই কিছু কিছু টপিক, সেই টপিকগুলো কিন্তু তুমি পড়লেই মোটামুটি হচ্ছে এক সপ্তাহের মাঝেই A+ পাওয়ার মতো প্রিপারেশন অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, আমি এরকম টপিকগুলো জানি অলরেডি। ঠিক আছে, কিন্তু ম্যাথে আমি যদি তোমাকে বলেও দিই তারপরেও কিন্তু তুমি পারবা না। ঠিক আছে, সো এই জন্য যে কাজটা করতে হবে ম্যাথের ক্ষেত্রে মাসেল মেমোরি ডেভেলপ করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করে করে হচ্ছে ডেভেলপ করতে হবে। আরেকটা কথা, অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে পারফেকশনিজমের পিছনে ছোটে। ঠিক আছে, আমি একটা চ্যাপ্টার এমনভাবে পড়বো যে ওই চ্যাপ্টার থেকে আমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, তো এই যে পারফেকশনিজম, এই পারফেকশনিজমের পিছনে ছোটার কারণে অনেকে যে কাজটা করে যে ধরো সে পুরো বইয়ের মাঝে 3 থেকে 4টা চ্যাপ্টার ধরো একদম পারফেক্টলি পড়ছে সে। ঠিক আছে, কিন্তু এই 3 থেকে 4টা চ্যাপ্টার পারফেক্টলি পড়তে গিয়ে সে বাকি 6 থেকে 7টা চ্যাপ্টার টাচই করার সুযোগ পায়নি। ঠিক আছে, এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু হয়। সো ওই জিনিসটা করা যাবে না ভাইয়া। তোমার বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, সত্যি কথা যেটা। সো তুমি যদি জাস্ট 3 থেকে 4টা চ্যাপ্টার খুবই ভালো করে পড়ে যাও, বাকি চ্যাপ্টারগুলো যদি তুমি ধরার সুযোগ না পাও, তখন কিন্তু তোমার একটা ব্যাড একটা প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু পরীক্ষার হলে যাচ্ছ। সো ওই কাজটা করা যাবে না। তোমাকে যে কাজটা করতে হবে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করে ওগুলো সবগুলো পড়তে হবে, সবগুলো পড়ে তারপর বারবার রিভিশন দিতে হবে। ঠিক আছে, তুমি সবসময় এটাতে গুরুত্ব দিবা যে আমি ফুল বইটা কয়েকবার রিভিশন দিতে পারতেছি, নট নেসেসারিলি যে একবার পরে আমি মনে রাখতে পারতেছি কিনা। জিনিসটা এরকম না, একবার পড়বা, পরে আবার একটু ভুলে যেতে পারো, আবার রিভাইজ দিবা, বারবার রিভাইজ দিতে পারতেছো কিনা সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে নিজে কত বেশি ডিস্ট্রাকশন ছাড়া পড়তেছো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া এখন আমি কত ঘন্টা পড়বো, দৈনিক হচ্ছে আমি কত ঘন্টা পড়বো, আমি কি 14-15 ঘন্টা পড়বো? না ভাই, তুমি চাইলেও পারবা না। ঠিক আছে, এই জিনিসটা করা খুবই টাফ একটা জিনিস। আমি কি 10 থেকে 12 ঘন্টা পড়বো? এই জিনিসটা করা অনেক টাফ। আমি বলবো যে তুমি যদি হচ্ছে ডিস্ট্রাকশন ছাড়া, অর্থাৎ ফেসবুক, ইউটিউব বা পাশের বন্ধু রাখতেছে বা হচ্ছে কোনো একটা গান বাজতেছে, এই সব ডিস্ট্রাকশন বাদ দিয়ে তুমি যদি জাস্ট দৈনিক 8 থেকে 9 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা পড়লেই এনাফ, আমার মতো এনাফ। ঠিক আছে, একদম ফুললি ফোকাস দিয়ে 8 থেকে 9 ঘন্টা পড়লে তুমি দেখো যে তোমার ব্রেন আর কোলাইতেছে না, কারণ তুমি ফুললি ফোকাস দিয়ে হচ্ছে পড়াশোনা করছো, এবং ওই জিনিসটা কিন্তু কাজে লাগবে। এবং পাশাপাশি হচ্ছে অযথা সময় নষ্ট করার দরকার নাই। এখন দেখবে যে অনেকেই হচ্ছে কোচিংয়ের পিছনে ছোটে, অনেকেই হচ্ছে অফলাইনে প্রাইভেট পড়ার পিছনে ছোটে। সো ওই কাজটা করার দরকার নাই। নিজে কতক্ষণ পড়তেছো ওই জিনিসটা ইম্পর্টেন্ট। কোনো কোর্স, কোনো ভাইয়া, কোনো হচ্ছে স্কুলের টিচার তোমাকে কিন্তু A+ নিশ্চিত করতে পারবে না। তুমি নিজে কতক্ষণ নিজে পড়াশোনাটা করতেছো সেই জিনিসটি হচ্ছে ইম্পর্টেন্ট। এখন অনেকে বলতে পারো যে ভাই আমার তো অনেক পড়ার গ্যাপ। ঠিক আছে, আমি অনেক চ্যাপ্টার, এমন কঠিন কঠিন চ্যাপ্টার আছে যেগুলো আমি একদম পারিই না। সো সেই ক্ষেত্রে আমি কি করব? আমার তো ওই গ্যাপটা ফিল আপ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা চেষ্টা করো অনলাইনে কিছু রেকর্ডেড কোর্সে ভর্তি দিতে। ঠিক আছে, যে কোর্সের অলরেডি সব কন্টেন্ট রেডি। ঠিক আছে, তোমার যখন যেই চ্যাপ্টার খুশি, যেই টপিক খুশি, সেই জিনিসটা দেখতে পারবা তুমি। সেরকম একটা কোর্সে ভর্তি নিজে নিজে হচ্ছে ভালো করে প্রিপারেশন নাও। কোর্সে ক্লাস দেখলা, বেসিকটা বুঝলা, তারপর সাথে সাথে হচ্ছে মেইন বইয়ে চলে যাও, ওই টেস্ট পেপার সলভ করো। ওই জিনিসগুলো করতে পারলে কিন্তু তোমার আলটিমেটলি হচ্ছে সাকসেস আসবে। ঠিক আছে, তুমি A+ পাবে প্রত্যেকটা সাবজেক্টে। সো এসএসসি বায়োলজির ক্ষেত্রে আমার একটা কোর্স আছে, এতক্ষণ অনেক পক করলাম, তোমাদের অনেক বিরক্ত করছি। সো এসএসসি বায়োলজির ক্ষেত্রে তোমাদের যদি কোনো ঝামেলা থাকে, তোমরা এই কোর্সে ভর্তি দিতে পারো। আমার এসএসসি 2025 ব্যাচের ফুল বায়োলজি বইটার উপর একটা ডেডিকেটেড কোর্স আছে। সেই কোর্সের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস একদম রেডি করা আছে। তুমি জাস্ট ভর্তি হবা, ভর্তি হয়ে তোমার যদি ইচ্ছা করে যে আমি জীবের প্রজনন যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ক্লাসগুলো দেখবো, সেটা করতে পারবা। যখন যেই চ্যাপ্টার খুশি সেই চ্যাপ্টারের ক্লাস কিন্তু তুমি ইজিলি হচ্ছে দেখতে পারবা। এবং আমি রিকোয়েস্ট করবো যে আমার কোর্সে ভর্তি হোক বা না হোক কোনো সমস্যা নাই,
বাট এরকম কোর্সগুলোতেই এখন ভর্তি হও যেগুলোর প্রত্যেকটা ক্লাস এখন রেডি। ওই লাইভ ক্লাস কখন হচ্ছে ভাইয়া ক্লাস নেবে, কখন হচ্ছে আমি ক্লাসটা পাবো, সেই জিনিসটা দেখে হচ্ছে মেইন বই পড়বো, ওইরকম সময় এখন আর নাই। ঠিক আছে, নিজের পড়াশোনাটা আসো। তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা বায়োলজি জার্ডের সাথে থাকার জন্য। অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবা, কারণ সৃজনশীল কীভাবে লিখবে, তারপর হচ্ছে চিত্র কীভাবে আঁকবে, এগুলো প্রত্যেকটার উপর হচ্ছে আমি ডেডিকেটেড কিছু ভিডিও বানাবো খুব শীঘ্রই। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।